দেখুন, আরজিকর কাণ্ডে ঘনীভূত হচ্ছে সন্দেহের জাল। তদন্তে যুক্ত একাধিক ব্যক্তি যাদের অসুস্থতা নিয়েই একে একে প্রশ্ন উঠছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডক্টর দেবাশিস সোম। দেবাশিস সোমের নেতৃত্বে হয়েছিল কাদম্বিনীর ময়না তদন্ত। সেমিনার হলের ভাইরাল ভিডিওতেও দেবাশিসকে দেখা যায়। হঠাৎ কিভাবে এতটা গুরুতর অসুস্থ হলেন দেবাশিস সোম? অন্যদিকে আবার অসুস্থ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। 9 তারিখ ঘটনার পর প্রথম তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন। বেশ কয়েকবার সিবিআই দপ্তরেও গিয়েছিলেন তিনি। তারপর হঠাৎ কিভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিজিৎ? অসুস্থতা এতটাই যে অভিজিৎকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি। ধর্ষণ খুনের ঘটনার তদন্ত ব্যাহত করতেই কি অসুস্থতার ট্রেন্ড? সত্যকে ধামাচাপা দিতেই মুখ বন্ধের চেষ্টা হচ্ছে কি? সোশ্যাল মাধ্যমেও জোরালো হচ্ছে এভাবেই একাধিক প্রশ্ন, যে প্রশ্নের উত্তর হয়তো খোঁজা আমাদের খুব দরকার। এবং যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুতর এবং এই প্রশ্নের উত্তর পাওয়া তদন্তের স্বার্থে খুব প্রয়োজন। একের পর এক সন্দেহের জাল ঘনীভূত হচ্ছে, খুব চাঞ্চল্যকর। এখন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অবশ্যই বড় প্রশ্নের জায়গা, তা হচ্ছে সত্যকে ধামাচাপা দিতেই কি মুখ বন্ধের চেষ্টা হচ্ছে? সোশ্যাল মাধ্যমে যে প্রশ্নগুলো জোরালো হচ্ছে তার মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, একটু কথা বলার চেষ্টা করবো। অভিরূপা, খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে তদন্তের স্বার্থে সেই প্রশ্নের জবাব পাওয়া খুব প্রয়োজন, কি মনে হচ্ছে? দেখো, ইতিমধ্যেই যে বিষয়গুলো তুমি তুলে ধরলে মনিময়, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে ফরেন্সিক পরীক্ষার এবং তার সঙ্গে সঙ্গে ময়নাতদন্তকারী যিনি চিকিৎসক রয়েছেন দেবাশিস সোম, তিনি যেহেতু অসুস্থ ঘটনার পর থেকেই এবং তারপর আমরা দেখতে পেলাম যে এবার তালা থানার ওসি তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে শ্যামপুকুর থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ মলয় দত্তকে। এবার প্রশ্ন উঠছে, তুমি যে বিষয়টির দিকে নজর দেওয়ালে, যে কেন একের পর এক অসুস্থতা এতটাই যে তালা থানার একজন ওসি তাকে আপাতত তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্য আরেকটি থানার একজন অ্যাডিশনাল ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে ইতিমধ্যেই এই বিষয়টাও কিন্তু সিবিআই নজরে এসেছে। এবং শুধু তাই নয়, আর যেহেতু আগামী সোমবার তারা প্রাথমিক তদন্তের একটা রিপোর্ট জমা দেবেন, ফলে এই বিষয়ের ক্ষেত্রে কোনোভাবে সুপ্রিম কোর্টে এই যে বারবার অসুস্থতা, অর্থাৎ একদিকে দেবাশিস সোম তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে ইতিমধ্যেই টালা থানার ওসি তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ফলে তাদের যে রিপোর্টগুলো, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের অসুস্থতার কতটা যৌক্তিকতা রয়েছে, এই বিষয়গুলোর দিকেও সিবিআই নজর দিতে পারে এবং সুপ্রিম কোর্টের সেটা নজরে আনা হতে পারে বলেই এখনো পর্যন্ত খবর। এছাড়া কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল। প্রশ্ন এইগুলো হওয়ার পর, অর্থাৎ এই অসুস্থতা হওয়ার পর আরো প্রশ্ন উঠছে। তার কারণ তাদেরকে দায়িত্ব থেকে আপাতত কিছুদিনের জন্য হলেও অব্যাহতি দেওয়া। তাহলে কি যে বা যারা ঘটনার দিন, ঘটনার সময়, তার পরবর্তীকালে যখন তারা উপস্থিত হয়েছিলেন, তাদের চোখে এমন কিছু পড়েছিল বা সেক্ষেত্রে তাদেরকে অস্বস্তিতে পড়তে হতে পারে যদি তারা অ্যাক্টিভ থাকে, সেই জন্যই কি তড়িঘড়ি এই অসুস্থতার কারণ দেখিয়ে তাদেরকে আপাততভাবে অব্যাহতি দেওয়া তদন্ত থেকে বা মানে তাদের দায়িত্ব থেকে, ডিউটি থেকে, এই বিষয়গুলো উঠে আসছে। ফলে আগামী দিনে অর্থাৎ 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই বিষয়গুলো সিবিআই তুলে ধরে কিনা সেদিকেও নজর থাকবে। ইতিমধ্যেই এই ঘটনাগুলো সামনে আসার পর সোশ্যাল মিডিয়াতে তা নিয়ে ইতিমধ্যেই লেখালেখি শুরু হয়েছে। ফলে সাধারণ জনমানুষেও কিন্তু একই রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে এই বিষয়টা বলার অন্যথা রাখে না যে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ফের আরো একবার বড় এক ধরনের প্রশ্ন উঠতে শুরু করলো মনিময়। অনেক ধন্যবাদ অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। খুব স্বাভাবিকভাবে একের পর এক প্রশ্ন, যে প্রশ্নের জায়গাগুলো খুব স্পষ্ট, কারণ সুপ্রিম কোর্টে এই পরিস্থিতিগুলো কতটা পর্যবেক্ষণের জায়গায় যাবে এবং এই পর্যবেক্ষণ গেলে পরে কোন জায়গাগুলো আরো ক্লিয়ার হবে তা কিন্তু অবশ্যই দেখবার। তবে তার আগে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা সরাসরি চলে যাব আমাদের অপর স্টুডিওতে। আমাদের সঙ্গে আমার সহকর্মী অভিক এই মুহূর্তে রয়েছে অপর স্টুডিওতে। অভিক, খুব স্বাভাবিকভাবেই একের পর এক যেখানে আরজিকর কাণ্ডে রহস্য বা সন্দেহের জাল ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই আবার অসুস্থতার ছবি। মানে সম্প্রতি আমরা দেখেছি এভাবে এরকম অসুস্থতা অনেকাংশেই হয়েছে আমাদের রাজ্যে, সেটা আর্থিক দুর্নীতি হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক। এবার এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই একই অবস্থা, ট্রেন্ড হয়ে যাচ্ছে নাকি পুরো বিষয়টি? মণিময়, একেবারেই অভিরূপা যে কথা দিয়ে শেষ করলো, যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লেখালেখি শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া অত্যন্ত শক্তিশালী, স্ট্রং। আমি সেখান থেকেই একটা রেফারেন্স টেনে তোমায় বলবো।
ট্রেন্ড বহুদিন ধরে চলছে, কিন্তু সম্প্রতি কয়েকটা ঘটনা গত 2 বছরের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, একের পর এক তাবড় বিধায়ক মন্ত্রীরা যখন গ্রেফতার হলেন, তখন সোশ্যাল মিডিয়ায় একটা লেখা অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুব ঘন ঘন দেখা যাচ্ছিল যে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতেছে। এবং এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালের উডবার্ন ব্লক রীতিমতো এর জন্য বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় টাইমলাইনে বারবার সামনে আসছিল যখনই কেউ গ্রেফতার হচ্ছিল যে এখানে এবার ভর্তি হবে সে। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে গ্রেফতারির আগেই জিজ্ঞাসাবাদ পর্বেই অসুস্থ হলেন কারা। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনায় সেমিনার হলে যাদের দেখা গেল যে ভিডিও সামনে আসলো, ভাইরাল হলো, সেখানে 11 জনের ছবি সামনে আসলো। তার মধ্যে এই দেবাশিস সোম। কে দেবাশিস সোম? দেবাশিস সোম আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রফেসর। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেখানে প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ সন্দীপ ঘোষ বসতেন, তার পাশেই তার ঘর। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের কাউন্সিলিং বডির, গভর্নিং বডির লোক তিনি। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অ্যাডমিনিস্ট্রেটর এই দেবাশিস সোম, যার নেতৃত্বে কি করা হলো না পোস্টমর্টেম করা হলো। দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে 26শে অগস্ট সিবিআই তদন্তকারীরা দীর্ঘ তল্লাশি অভিযান চালালেন। চালানোর পর তাকে সঙ্গে নিয়ে সরাসরি নিজাম প্যালেসে গেলেন এবং তারপর তাকে আবার সিজিও কমপ্লেক্স সল্টলেকে সেখানে ডেকেও পাঠানো হলো। দেবাশিস সোমের বক্তব্য, তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দেবাশিস সোম, তার কি ধরনের সমস্যা হলো, রক্তে শর্করার মাত্রা হেরফের হলো, ডায়াবেটিক পেশেন্ট তিনি, এই যাবতীয় রোগ ধরা পড়ল। একজন ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রফেসর দীর্ঘদিন ধরে আর.জি. কর মেডিকেল কলেজের দাপটের সঙ্গে কাজ করছেন। হঠাৎ এই মুহূর্তে তার অসুস্থতা এতটাই যে তাকে আইসিইউতে ভর্তি করে হলো, আইসিইউতে ভর্তি করতে হলো। দেবাশিস সোম, যার বয়ান, যার বক্তব্য, এই তদন্ত প্রক্রিয়ায় যার স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন উঠছে, এই রোগ না ছোঁয়াচে রোগ নিয়ে রহস্য। একই সঙ্গে অভিজিৎ মণ্ডল, টালা থানার অফিসার ইনচার্জ। ঘটনার পর 9ই আগস্ট যখন প্রথম ঘটনা প্রকাশ্যে আসে, কলকাতা পুলিশের তরফ থেকে প্রথম কলকাতা পুলিশের অধীনে টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল তিনি গিয়ে পৌঁছলেন ঘটনাস্থলে। সেই অভিজিৎ মণ্ডল, যে খবর পাওয়া যাচ্ছে মণিময়, একেবারে দমদম থেকে ইএম বাইপাস পরপর কোনো হাসপাতাল, বেসরকারি বড় নার্সিংহোম বাদ দেননি, কিন্তু ভর্তি নেয়নি তারা। কি বলছেন, কি সমস্যা তার? আমার উদ্বেগ হচ্ছে, আমার উদ্বেগ, উৎকণ্ঠা এবং শরীরে অন্যান্য নানা সমস্যা উনি ফিল করছেন, অনুভব করছেন। কিন্তু বিভিন্ন রিপোর্ট, ইসিজি থেকে শুরু করে যাবতীয় প্রেশার, অন্যান্য যা রিপোর্ট প্রাথমিকভাবে একটা অসুস্থতার ক্ষেত্রে করা হয়, সব স্বাভাবিক। অভিজিৎ মণ্ডলকে ভর্তি নিলেন না 8টা বেসরকারি নামকরা নামজাদা হাসপাতাল। অবশেষে কাল ঘাম ছুটিয়ে একজন অফিসার ইনচার্জ তিনি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হতে পারলেন। আমি আসছি, আমার সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন টেলিফোন লাইনে। অরিন্দম দাকে স্বাগত জানাই। অরিন্দম দা, অভিক আপনাকে প্রশ্ন করবে। অভিক, তোমার প্রশ্ন। অরিন্দম বাবু, একটা বিষয় স্পষ্ট হব যে আমরা দেখেছি এই অসুস্থতার ট্রেন্ড এই বাংলায় তদন্ত প্রক্রিয়ায় নতুন নয়। তার কারণ একেবারে যদি মদন মিত্র থেকে শুরু করি, যদিও এখন জামিনে মুক্ত তিনি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল প্রত্যেকে গ্রেফতারি বা বারংবার জিজ্ঞাসাবাদ পর্বে অনেক অসুস্থতার কথা বলেছেন। পার্থ চট্টোপাধ্যায় হাত দিয়ে দেখিয়েছিলেন এবং উডবার্ন ব্লকটা রীতিমতো মানুষের সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে বারবার ফুটে উঠতো, প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গই বলে। কিন্তু অরিন্দম বাবু, এই এত বড় সংবেদনশীল একটা ঘটনায় যারা অন্যতম এভিডেন্স, যাদের স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেবাশিস সোম, তিনি ফরেন্সিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ, এই পোস্টমর্টেমের দায়িত্বে ছিলেন, অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি, টালা থানার অফিসার ইনচার্জ, তার উদ্বেগজনিত সমস্যায় 8টা হাসপাতাল ঘুরে অবশেষে ভর্তি হতে পেরেছেন গতকাল, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে। হাসপাতাল ভর্তি দিতে চাইছিল না। অরিন্দম বাবু, তদন্ত প্রক্রিয়ায় তারা হাসপাতালে কি বলবেন? হ্যাঁ, না সত্যি আমি কালকেও দেখলাম। দেখুন, একজন অফিসার ইনচার্জ অফ টালা পুলিশ স্টেশনকে ওই পুটার হসপিটাল কেন ফেরত দিয়েছে, আমি ওই সমস্ত ব্যাপারে আমার পদক্ষেপ হবে না। আমি এটুকু বলতে পারি যে রাজনৈতিক নেতা যে মদন মিত্র নাম বললেন, পার্থবাবুর নাম বললেন, বিভিন্ন জায়গায় জ্যোতিপ্রিয় বাবুর নাম বললেন, এটা কিন্তু সত্যি, এটা তো আজকে সাধারণ মানুষ পুরো উপলব্ধি করতে পেরেছে যে সমস্ত হসপিটাল, সরকারি হসপিটালগুলো সো কল্ড ক্রিমিনালদের আজকে রেস্টরুমের মতো হয়ে গেছে। যার জন্যই আপনি দেখবেন অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট, যখন নাকি ইডি বা সিবিআই যখন নেয়, তাদের এই ট্রিটমেন্টটা কিন্তু আর ওখানে দেয় না, কারণ ওখানে তো কিছু হবে না। এই কারণে ইএসআই হসপিটালে, বিআর সিং হসপিটালে এই সমস্ত জায়গায় নিয়ে যায়। এটা কিন্তু ভারতের আর অন্য কোথাও পাবেন না। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে টু অ্যাভয়েড দ্য সিবিআই অ্যান্ড ইডি ইনকোয়ারি। কিন্তু আজকে যদি আমি আপনাকে সেদিনও বলে দিয়েছিলাম যে সিবিআই যখন নিয়েছে, অটোমেটিক্যালি দেখবেন ইডি নেবে।
যদি নেয় কিন্তু তাদেরকে সেই পুরনো দেখুন আপনি ওই কাকুর যেটা সুজয় ভদ্রের ব্যাপারটা কি অবস্থায় আমরা দেখেছি, এবং আমরা এটাও আমরা কিন্তু সন্দিহান হচ্ছি যেভাবে নাকি আজকে সুজয় ভদ্রর আজকে কণ্ঠস্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছিল, আমরা ভেবেছিলাম বোধহয় ইমিডিয়েট তার ফাঁসি হয়ে যাবে, কিন্তু একেবারে অরিন্দমবাবু হিমশিম খেতে হয়েছিল রীতিমতো তদন্তকারীদের তার গলার কণ্ঠস্বরের নমুনা পাওয়ার জন্য, ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। অরিন্দমবাবু আপাতত অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য, এবং আপনাদের জানাই যে অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অন্যতম দুজন গুরুত্বপূর্ণ এভিডেন্স দেবাশিস সোম এবং ডক্টর সুবর্ণ গোস্বামী তিনিও রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। সুবর্ণবাবু স্বাগত। সুবর্ণবাবু, দেবাশিস সোম ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রফেসর, দীর্ঘদিন আরজিকর মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত, নিশ্চিতভাবে বহুদিন ধরে চিনতেন, ওনার অসুস্থতার খবর পেয়েছিলেন, কখনো জানতেন? দেখুন, ডক্টর সোমের অসুস্থতার যেটা হয়েছে এটা আমরা যা হাসপাতাল সূত্রে খবর পেয়েছি তিনি ভালো আছেন, এবং প্রথম দিকে যখন ভর্তি হন তখন তার ব্লাড সুগার ইত্যাদি অনেকটা বেড়ে যায়, সেটা যেটা হচ্ছে ডায়াবেটিক যদি থাকে এবং স্ট্রেস অনেক বেড়ে যায় একসাথে, তাহলে হচ্ছে যে অনেকটা বেড়ে যেতে পারে, কিন্তু তিনি ইমপ্রুভ করছেন এটা খবর পেয়েছি। এছাড়া যেটা হচ্ছে যে টালা থানার ওসি তার কিন্তু তেমন কিছু হয়নি বলে আমরা খবর পেয়েছি, 5টা হাসপাতাল যে ওনাকে ফিরিয়েছে কিছু আসলে হয়নি বলে। এখন দক্ষিণ কলকাতারই একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে, আমরা সেখানেও খোঁজ খবর নেব ওনার কিছু পাওয়া গেল কিনা ইনভেস্টিগেশন করার পর। অসুস্থ যদি হন তিনি ভর্তি হতে পারেন সেটা ঠিক আছে, কিন্তু এই যে ট্রেন্ড একটা তো আমরা আমাদের রাজ্যে খুব পরিচিত প্যাটার্ন, এটা যে ইডি সিবিআই ধরতে গেলে এই প্যানিক অ্যাটাক হয়ে যাওয়া। একেবারে সুবর্ণবাবু, এই প্যাটার্নটাই কি এরা অ্যাডপ্ট করছেন এটা প্রশ্ন, যখন আমি জানতে চাইছি যে তাদের শরীরে কোনো অসুস্থতা পাওয়া গেল কিনা সেই খোঁজ খবর যেমন নেবেন, কিন্তু আপনারা সরব হচ্ছেন দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হোক বিচারের দাবিতে। সেক্ষেত্রে অন্যতম দুজন যাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা যদি এভাবে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকেন তাহলে তদন্তকারীরা পাবেন কিভাবে তথ্য? হ্যাঁ, সেটাই তো বলছি যে দেবাশিস বাবু যেমন অসুস্থতাটা জেনুইন আমরা জেনেছি, অভিজিৎ বাবুরটা এটাও জেনেছি যে 5টা হাসপাতালে উনি গেছিলেন, অ্যাডমিশন রিফিউজ করেছেন, তারা কিন্তু মানে এমনি এমনি করেনি, ওনার অসুখ ভর্তি হবার মতো কোনো কন্ডিশন ছিল না বলেই তারা রিফিউজ করেছেন। এবং দক্ষিণ কলকাতার যে নার্সিংহোমে উনি ভর্তি হয়েছেন সেখানেও আমরা খবর নিতে খুব তাড়াতাড়ি নেব, আমাদের সংগঠনগতভাবেই নেব, যে হচ্ছে যে এক্স্যাক্টলি কি অসুবিধা তার রয়েছে, সেখানে ইনভেস্টিগেশনে কি রিপোর্ট এলেন ইত্যাদি আমরা আমাদের সোর্স দিয়ে খবর নেব। কিন্তু জেনুইন অসুখ হলে ঠিক আছে, আলাদা কথা, কিন্তু তার বাদ দিলেও আমাদের যে ট্রেন্ডের কথা বলছি, যে প্যাটার্নটা যে আমরা দেখছি গত কয়েক বছর ধরে, প্যানিক অ্যাটাক বলে গিয়ে শুয়ে পড়া, সে হচ্ছে যে আমরা মন্ত্রী থেকে শুরু করে এমনকি হচ্ছে যে ওই একেবারে পর বহু উদাহরণ। অনেক ধন্যবাদ সুবর্ণবাবু। নিশ্চিতভাবে এই অভিজিৎ মন্ডল টালা থানার অফিসার ইনচার্জ ছিলেন, এখন শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি মলয় দত্ত দায়িত্বে। খোঁজ পেলে নিশ্চিতভাবে আমরাও জানবো, দর্শকদের জানাবো। মণিময়, এটা রোগ নাকি সেই ট্রেন্ড ধরে আগের নেতা মন্ত্রীদের মতো ছোঁয়াচে রোগ, এটাই বড় প্রশ্ন। একেবারে রোগ নাকি ছোঁয়াচে রোগ অবশ্যই আমরা খোঁজবার চেষ্টা করছি। আরজিকর কাণ্ড নিয়ে একে একে প্রশ্নের জায়গা, যে প্রশ্নের জায়গাগুলো আমরা ডেফিনেটলি দুজন ব্যক্তি যাদের খুব স্পষ্টত যাদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়াটা সন্দেহের খুব তালিকার মধ্যে, কারণ সাধারণ মানুষই প্রশ্ন তুলছে। এখন এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি এবং এই ট্রেন্ড নিয়ে আমরা কথা বলছি। আমি আবার অভিকের কাছে চলে যাব সরাসরি, আমার পাশে স্টুডিওতে অভিক রয়েছে। অভিক, খুব স্বাভাবিকভাবে এখন এই জায়গায় তদন্তকারীরা তারা কোন পদক্ষেপ নিতে পারেন, কারণ এদের থেকে অনেক কিছু জানবার রয়েছে, এদের অসুস্থতা কোন অসুস্থতা সেটা নিয়েও আমরা চর্চা করছি। মণিবয়, এই খবরের একটু ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলাম দর্শকদের জানানোর আগে। দেবাশিস সোম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের যিনি প্রফেসর এবং একই সঙ্গে তিনি অ্যাডমিনিস্ট্রেটর, একই সঙ্গে তিনি কাউন্সিলিং বডির মেম্বার, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এবং তার অফিস, তার কার্যালয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে বসেন তার পাশের ঘর, অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার একটা দাপট রয়েছে। যাই হোক, দেবাশিস সোম সম্পর্কে, চিকিৎসক সম্পর্কে আমাদের বক্তব্য নয়, বক্তব্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কাদম্বিনীর খুন ধর্ষণের ঘটনায় অন্যতম তথ্য প্রমাণের ক্ষেত্রে তার বয়ান, তার স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতদিন ধরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন দেবাশিস সোম? এরম নয় যে গত 1 বছর 2 বছর বা কয়েক মাস, বহু দিন ধরে, দশক পেরিয়ে গিয়েছে দেবাশিস সোম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সাথে যুক্ত। তার এই অসুস্থতা, ডায়াবেটিক হোক বা অন্যান্য সমস্যায়, এর আগেও কি তিনি কখনো হাসপাতালে ভর্তি হয়েছেন? না। তার এই ডায়াবেটিক বা অন্যান্য সমস্যায় একটা দীর্ঘ ছুটিতে কখনো গিয়েছিলেন তিনি? না। সেক্ষেত্রে দাঁড়িয়ে 26শে অগস্ট যখন প্রথম 13ই অগস্ট সিবিআই তদন্তভার পায় কলকাতা হাইকোর্টের নির্দেশে, 26শে অগস্ট প্রথম কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে
প্রথম তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। চালিয়ে সেদিন সেখান থেকেই তাকে সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে যাওয়া হয়, অর্থাৎ বেশ কিছু তথ্যসূত্র নথি পাওয়ার ভিত্তিতে একেবারে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ, এবং তারপর দেবাশিস সোমকে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে, সল্ট লেকে সিজিও কমপ্লেক্সে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। এই দেবাশিস সোম যখন একটি ভিডিও ভাইরাল হলো ঘটনার 18 দিনের মাথায়, তখন দেখা গেল যে ভিডিও নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। 51 ফুট বাই 32 ফুটের সেমিনার রুম, সেখানে 40 ফুট কর্ডন, বাকি 11 ফুটে অন্যরা। দাবি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের। যাই হোক, সেখানে দেবাশিস সোমের উপস্থিতি, এবং সেই দেবাশিস সোমকে যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কাদম্বিনীর পোস্টমর্টেম যেটা সন্ধ্যে 6টায় কেন হলো, এ নিয়ে নানা প্রশ্ন উঠছে, তার যৌক্তিকতা নিয়ে, তার নিয়ম মানা নিয়ে। সেখানে দেবাশিস সোম অন্যতম। এক্ষেত্রে দাঁড়িয়ে দেবাশিস সোমের এই অসুস্থতা যদি এমন হতো যে অতীতেও বারংবার এমন নজির আছে একজন মানুষ অসুস্থ, কিন্তু তা নয়। ঘটনার তদন্ত প্রক্রিয়ায় যখন বারবার বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে, কারা কারা যুক্ত, কারা কারা জানেন, কারা কারা ফ্যাক্ট জানেন, সবাই দোষী নাও হতে পারেন, কিন্তু অনেকের কাছে অনেক তথ্য থাকতে পারে যার ভিত্তিতে প্রকৃত দোষীদের চিহ্নিত করা সম্ভব। সেখানে দেবাশিস সোম তার অসুস্থতা, এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে 26শে অগস্ট তার কেষ্টপুরের বাড়িতে তল্লাশি অভিযান, তারপর দুবার নিজাম প্যালেস এবং সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো। এমন কোনো আজ কি দেবাশিস সোম করছিলেন যে এই তদন্ত প্রক্রিয়ায় তার বক্তব্যে অসঙ্গতি, তার বয়ান এবং অন্যান্য ক্ষেত্রে তার ভূমিকায় প্রশ্ন রয়েছে, যেখানে আরও বিপাকে পড়তে পারেন তিনি? তার কারণ অসুস্থতা, ডায়াবেটিক বা অন্যান্য বিভিন্ন সমস্যায় একজন মানুষ নিয়মিত ওষুধ খান, বহু মানুষ, প্রেশার, সুগার থেকে শুরু করে থাইরয়েড বা ইউরিক অ্যাসিড, নানা রকম ক্ষেত্রে বহু মানুষ, হাজারো হাজারো মানুষ ওষুধ খান। দেবাশিস সোম অসুস্থ হয়ে গেলেন। টালা থানার অফিসার ইনচার্জ, তার সম্পর্কে যখন খোঁজ নিলাম, অভিজিৎ মণ্ডলকে এরকম কোনো ঘটনা আছে যে সদ্য বা গত কয়েক মাস আগে বা সত্যি সত্যি মানে উদ্বেগ উপসর্গ, তুমিও যেটা বলছিলে শুরুতে। আমি তোমার কাছে আসছি অভি। আমাদের সঙ্গে চিকিৎসক অর্চনা মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে, বিজেপি নেত্রীও বটে তিনি। অর্চনাদি, অভিক আপনাকে প্রশ্ন করবেন। অভিক, অর্চনাদি, একটা বিষয় বোঝার চেষ্টা করি। এর আগে অনেক নেতা মন্ত্রীদের দেখেছিলাম গ্রেফতার হওয়ার পর বা জিজ্ঞাসাবাদ পর্বে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় তারা বিরাট অসুস্থ হয়ে পড়েছিলেন। আর এবার আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় প্রথম 2 অসুস্থতার খবর, যেখানে হট করে অসুস্থ হয়ে একেবারে কেউ আইসিইউতে, কেউ 5টা হাসপাতাল ঘুরে ভর্তি না নেওয়ার পর একেবারে জোরপূর্বক একটা হাসপাতালে যাই হোক অবশেষে ভর্তি হতে পেলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 2 জন যাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, টালা থানার ওসি এবং ওই ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যক্ষ যিনি ছিলেন, অধ্যাপক যিনি ছিলেন দায়িত্বে পোস্টমর্টেমের, দেবাশিস সোম, এই অসুস্থতাকে কিভাবে দেখছেন? বলছিলাম যে আমি একটা র্যালির মধ্যে আছি, একটুখানি শুধু বলবো যে তৃণমূলের নেতারা দীর্ঘদিন ধরে একই পরম্পরা দেখিয়ে আসছে। যখনই প্রয়োজন হয়েছে তখনই আমরা দেখেছি বীরভূমের বাঘ হাসপাতালে বারবার 2 বছর ভর্তি ছিল। আমরা দেখেছি যত নেতা, ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেককে যখনই সিবিআই ইডি ডাক করে তখনই তারা ভর্তি হয়ে যান হাসপাতালে। এটা তার অন্যতা নয়, কারণ সত্য উদ্ঘাটিত হবে, ইডি সিবিআই তদন্ত করবে, মানুষ আগ্রহে অপেক্ষা করছেন। যেভাবে তারা আমাদের প্রমাণ লোপাট করেছে এবং সত্য বাইরে আনতে তারা একটা মিথ্যা একটা ক্রাইম সিন তৈরি করে ঘটনা সাজিয়েছে, তার বিরুদ্ধে আজকে জনতা, মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তাই তারা অসুস্থ হয়ে যাচ্ছেন। না তো অসুস্থ হন আর না হন, সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন, এর বেশি আর কি বলবো, এটা তো আমরা জানি। একেবারে অনেক ধন্যবাদ। ডক্টর অর্চনা মজুমদার ছিলেন, এবং যেহেতু মেডিকেল ফ্র্যাটার্নিটির মানুষ সুবর্ণ গোস্বামী, অর্চনা মজুমদার, স্বাভাবিকভাবে এই অসুস্থতা দেবাশিস সোমের, সেই অসুস্থতা কতটা গুরুতর, তার হাসপাতালে ভর্তি হওয়া কতটা আবশ্যিক ছিল পরবর্তী সময় নিশ্চয়ই। তবে আমার টালা থানার ওসিকে নিয়ে সব থেকে বড় প্রশ্নের জায়গা, মানে এই চিকিৎসক দেবাশিস সোম তো বেশ কয়েকটা দিন হয়ে গেল, কিন্তু এই টালা থানার ওসি হঠাৎ করে, তাও আবার এমন অসুস্থতা মনিময় যেখানে 5-5টা হাসপাতাল বলছে না আপনাকে ভর্তি করার প্রয়োজন নেই, আর উনি বলছেন। বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজনদা স্বাগত। সুজনদা, এটাই জানতে চাইবো যে টালা থানার অফিসার ইনচার্জ 5-5টা হাসপাতাল ঘুরে ভর্তি হতে পারেননি, অবশেষে একটা হাসপাতালে ভর্তি পেয়েছেন, একেবারে সেই আকাশের চাঁদ খুঁজে পাওয়ার মতো, এবং অন্যদিকে দেবাশিস সোমও ভর্তি, যারা অন্যতম 2 এভিডেন্স, যাদের বয়ান গুরুত্বপূর্ণ। সিবিআই ডাকলো, তদন্তকারীরা তল্লাশি অভিযান চালালো, আর অসুস্থ হয়ে পড়লেন তারা। দেখুন, হাসপাতালে ঘুরে ঘুরে জুতো শুকতরাক হয়ে যায়, ভর্তি হতে পারে না, এই অভিজ্ঞতা রাজ্যের সাধারণ মানুষের প্রত্যেক দিনই হয়। ঘুরে ঘুরে শুকতলাক হয়ে যায়, ভর্তি হতে পারে না, তারপরে কলকাতা ঘুরে আবার একটা কোথাও গিয়ে হাজির হতে হয়, এটা আমরা দেখতে অভ্যস্ত। তবে যারা এই সমস্ত ইদানিংকালে দেখা যাচ্ছে যে নানান রকম ডাকাডাকি হলেই হাসপাতাল মনে পড়ে, এটা পলিটিক্যাল লিডারদের জন্য যদি বাস্তব হয়ে থাকে,
মদন মিত্র থেকে শুরু করে আর যে কেউ, জ্যোতিপ্রিয় মল্লিক ইত্যাদি ইত্যাদি নানাবিধ, আমি লিস্ট বাড়াবো না, সবাই জানেন, তাহলে সেই রকম ভাবেই ডাক্তার যদি ডাক পড়ে, ওসি যদি ডাক পড়ে, তারাও হাসপাতালে ভর্তি হবার একটা সাধারণ প্রবণতা থাকতে পারে। রাজনৈতিক শাসক দলের নেতাদের থাকলে ওদের থাকবে নাই বা কেন? সুজাতা, তাহলে এটা রোগ নয়, ছোঁয়াচে রোগ বলা যেতে পারে। হাওয়েভার সবাই সব বোঝেন, কেউ কম বোঝেন, এটা মনে করা উচিত না। আমি সবকিছুর পরেও হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তাদের সুস্থতা কামনা করব। তারা সুস্থ হন, তদন্তের মুখোমুখি হন। একেবারে অনেক ধন্যবাদ সুজন চক্রবর্তী, যেমন বললেন, এবং আমরাও মণিময় একইভাবে এই প্রার্থনাই থাকবে, কাদম্বিনীর খুন ধর্ষণের বিচারের দাবিতে এই প্রার্থনা থাকবে। যারা দুজন অসুস্থ হয়েছেন, অভিজিৎ মণ্ডল এবং দেবাশিস সোম, তারা দ্রুত সুস্থ হন, তারা তদন্তে সহযোগিতা করুন। একেবারে অনেক ধন্যবাদ অভিক সরাসরি থাকবার জন্য, এবং স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলো সব থেকে জোরালো প্রশ্ন, তার উত্তর আমরা খোঁজবার চেষ্টা করছি।